बांग्लादेशी जो नागरिक है उनका लेने का जिम्मेदार तो है उनका। तो जब हम लोग यहाँ से बोल रहा था तो अब वहां से उनका जो स्पोक्स पर्सन है, मैं देखा था सोशल मीडिया में और यूट्यूब में आया, जो उन्होंने बताया जो बांग्लादेशी है वो तो हम लोग ले लेगा। तो ये सब बांग्लादेशी है, इसको ले लेना चाहिए। लेकिन ये लोग को, पुलिस को हम लोग बता दिया जेल में भेजने का जरूरत नहीं है। देश के रुपया में खाना खाएगा, कपड़ा देगा, मेडिसिन देगा। एक दामाद है ये लोग। जल्दी जल्दी भागो, जल्दी जल्दी भागो, नहीं तो जो करना है सरकार करेगा। ওর শুরুতেই দেখালাম আপনাদের শুভেন্দুর হুমকি। শুভেন্দু অধিকারী পরিষ্কার বলে দিলেন যে আমরা বসিয়ে জেলে খাওয়াবো না, জেলে রেখে জলদি জলদি ভাগ যাও, नहीं तो जो करना है वो सरकार करेगी। না সরকারের যা করার সরকার করবে। এখন কি হবে, সরকার কি করবে, তার মানে যেটা বলতে পারছেন না, অজ্জু রেখে গেছেন, সেটা হচ্ছে নোম্যান্স ল্যান্ডে গভীর রাতে ছেড়ে দেওয়া, গেট খুলে ছেড়ে দেওয়া বিভিন্ন অঞ্চল দিয়ে। 3 দিকে তো কত জায়গায় বিজিবি পোস্টিং দেবে, যে কোনো একটা রাস্তা খুলে দিয়ে সেখানে নোম্যান্স ল্যান্ডে ছেড়ে দেবে। এখন এই যে ধমকানি হচ্ছে, এই ধমকানির মধ্যে একেবারে আপনার কি বলে দেশ ছাড়ার হিড়িক পড়ে গেছে। দেশ ছাড়ছে কিভাবে, আমি মিউট করে দিচ্ছি, মিউট না করলে এখানে যে গানটা আছে সেই গানটা যদি থাকে তাহলে পরে আমি স্ট্রাইক খেয়ে যাব, তাই গানটা আমি মিউট করে দিলাম। আপনারা ভিডিওটা দেখুন। এবার এরা গিয়ে জড়ো হচ্ছে কোথায়, বিভিন্ন বর্ডারে, কখনো গেদে, কখনো মনগা, দর্শনা বর্ডার, ওইখানে গিয়ে জড়ো হচ্ছে। কিছু কিছু কোচবিহার থেকে পালিয়ে যাচ্ছে, লম্বা লাইন এদের সব চলেছে। কাজ কাম করছিলাম, এখন এই নতুন সরকার বলতে থাকা হবে না, জেলে পড়ে দেবো। কোথায় বাড়ি? বাংলাদেশে সাতক্ষীরা বক্তরা। সাতক্ষীরা নমপাড়েই বাড়ি। কত বছর আগে এসেছি? আমি তখন ছোট ছিলাম তখন এসেছি। তো তোমার এখানে বিয়ে করেছিলে না এখান থেকে বিয়ে এসছে? না, এখানে বিয়ে হয়েছিল। তো স্বামী কোথাকার? এখানকার না এখানকার। ছেলে মেয়ে জন্মাল হসপিটালে শিয়ালদা। শিয়ালদা লেডি ডাক্তার। লেডি ডাক্তার। আচ্ছা, চলে যাও। সবাই মিডিয়ায় দেখছি, সবাই বলছে যে মুসলিমদের তাড়িয়ে দেয়, তোমাদের রাখবে না, তাদের জন্য আমরা ফিরে চলে যাচ্ছি ভয়। নিজেরাই চলে যাচ্ছে। হ্যাঁ, নিজেরাই চলে যাচ্ছি। কি করবো, না থাকতে দিলে আর তো কিছু করার নেই। কিভাবে এসেছিলেন? কোন বর্ডার দিয়ে? ও হচ্ছে তোমার হচ্ছে আংরালি বন্যা বেড়ে ওই লাইন দিয়ে। কিভাবে এলে পারে? ও সাঁতরিয়ে এসেছিলেন, তো তারপর ফেরত যাচ্ছ কেন? এখন থাকতে দিচ্ছে না সরকারে। আমার নাম রোজিনা বিবি। কোথায় থাকতেন এখানে? আমি এখানে দমদম থাকতাম। ওই টাকা দিয়ে আসছিলাম। আপনারা যদি এখন কলকাতায় আসেন, আপনারা যে নিউ মার্কেট আপনারা চেনেন, পরিচিত নিউ মার্কেট, সেই নিউ মার্কেটটার ছবি সম্পূর্ণ বদলে গেছে। সব হকার উত্তরে দেওয়া হয়েছে, কোনো হকার নেই। তারা আপাতত পথের ধারে গুটিয়ে ফুটিয়ে রেখে দিয়েছে, বলেছে আমরা দোকান চালাবো না, আমাদের কিছুদিন সময় দেওয়া হোক। কারণ এরা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে ওই বাংলাদেশ থেকে আসা।
তারা ওই নকল কাটফাট করে নিয়েছে, নকল কাটফাট করে তারা এখানে দিব্যি ওই আমাদের নেতাদের পয়সা দিত, পয়সা দিয়ে তারা সমস্ত এখানে মানে ব্যবসা করত। এখন এর মধ্যে আমাদের দেশের লোক রয়েছে। এই অঞ্চলটা পুরো এই যে তাজ বেঙ্গলের নিচে, এই গ্র্যান্ডের নিচে এবং এই যে নিউ মার্কেট চত্বরে, এই সমস্ত এরিয়াগুলো পার্ক স্ট্রিট থেকে চৌরঙ্গি থেকে সব মুসলিমদের দখলে। পথ চলার জন্য এইটুকু রাস্তা, ফুটপাতের এদিকে দোকান, এদিকে দোকান। মধ্যিখানে রাস্তাটা রেখেছে কেন? মধ্যিখানে রাস্তাটা রেখেছে যদি না ঢুকতে পারে তাহলে পরে কিনবে কি করে, তাই ওই মধ্যিখানে রাস্তাটুকু রাখা আছে, নইলে সেটিও বন্ধ করে দিত। এখন দুটি ছবি এখন আমাদের এখানে খুব ভাইরাল হয়েছে। এই দুটি ছবির মানুষকে কিরকম ভুল বোঝায় সেটা দেখুন। এই ছবিটা শুভেন্দু অধিকারী কিন্তু কখনোই বলেনি আমি পুরো বাংলাদেশটাকেই ভারতের অংশ করে তা দখল করবই। আপনাদের দেশ থেকে এটাকে ছড়ানো হচ্ছে, সম্পূর্ণ ভুয়ো এবং ভ্রান্ত। কারণ যে জঞ্জাল আমরা পরিষ্কার করছি সেই জঞ্জাল কি আমরা আর ঘরে ঢোকাবো? আর তো ঘরে ঢোকাবো না। আপনি ঘরের জঞ্জাল পরিষ্কার করে আপনি ঘরে ঢোকাবেন? কখনোই ঢোকাবেন না। আর এই মান্দার মুখ যে জুতো মারছে তার মুখটা সর্বত্র দেখিয়ে দেওয়া হয়েছে। এই বান্দাকে চিনে রেখে দিয়েছি আমরা। এই যদি কলকাতা কোনোদিন ধরা পড়ে তাহলে জানবেন এর কপালে অশেষ দুর্গতি আছে, অশেষ দুর্গতি আছে। সে হয়তো গণধোলাই খেয়েই মরে যাবে। ওই যাদের ছবি আমি দেখালাম না, এর প্যারেডের ছবি, তারাই রাতে বিশ্ব হিন্দু পরিষদ হয়ে যায়। তার জন্য যখন তখন তাদের পকেটে পাগড়ি থাকে, পাগড়ি পরে তাদের হাতে যদি পড়ে তাহলে আস্ত থাকবে না, এটুকু বলতে পারি। সব মিলিয়ে মিশিয়ে শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ এখন উত্তপ্ত। এবং পশ্চিমবঙ্গের যে ভোট পড়েছে, 93% হিন্দু ভোট দিয়েছে। মুসলমানরা তো ভোট দেয়নি, দিয়েছে তো হিন্দুরা ভোট। হিন্দুদের যে ভোট, সেই ভোটটা হচ্ছে নির্ণায়ক ভোট। এই নির্ণায়ক ভোটে বিজেপি আসায় সারা ভারতবর্ষ কিন্তু এখন কলকাতার দিকে তাকিয়ে, যে কলকাতা যদি 93% ভোট দিতে পারে, এই যে ফলতায় আমাদের পুনর্নির্বাচন হলো সেখানেও 90% ভোট পড়েছে। তাহলে কলকাতায় যদি 93% ভোট দিতে পারে তাহলে সারা ভারতবর্ষের হিন্দুরা কেন জাগবে না? এই নিয়ে বিজেপি মাঠে নেমে গেছে। 19টা রাজ্যে বিজেপি অলরেডি দখল করে নিয়েছে, আর বাকি যেটুকু আছে সেটুকু দখল হয়ে যাবে। আর তৃণমূল তো দুর্মুষ হয়ে গিয়েছে। তৃণমূল নেত্রী তিনি বাইরে বেরোচ্ছেন না, তার যে ভাইপো অভিষেক তিনিও ঘরে ঢুকে বসে আছেন। তৃণমূল নেত্রী আবার গুসা হয়েছে, তিনি বলেছেন না আমি আর টেলিভিশনে আমি কোন রকম সাক্ষাৎকার দেব না। আসলে সাক্ষাৎকার দিতে গেলে নানান প্রশ্নের সম্মুখীন হতে হবে, তাই তিনি একতরফা বলে যাওয়ার জন্য ফেসবুক লাইভকে তিনি বেছে নিয়েছেন। তাহলে চূড়ান্ত জনপ্রিয়তার সঙ্গে এসে 15 বছর মুখ্যমন্ত্রিত্ব করে একজন মুখ্যমন্ত্রীকে ফেসবুক লাইভে তার এদের সমর্থকদের বার্তা দিতে হচ্ছে, তার বাইরে আসার ক্ষমতা নেই। এইদিকে অবৈধ নির্মাণের জন্য অভিষেকের বাড়িতে নোটিশ দিয়ে দেওয়া হয়েছে, কোটি কোটি টাকা খরচা করে বাড়ি তৈরি করেছিল, নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে। গতকালকে পুলিশের লোক গেছিল,
গিয়ে আবার তাকে নোটিশ ফোটিশ ধরিয়ে এসছে। এইবার কোন দিনকে ভাঙার কাজ শুরু হয়ে যাবে সেদিন দেখবেন ওটা একটা হটস্পট হয়ে গিয়েছে, সর্বত্র ওই ছবি ঘুরে বেড়াচ্ছে। আমার হাতে এলে আমিও দেখাবো যে বুলডোজার দিয়ে একটা শান্তিনিকেতন ভাঙা হচ্ছে। শান্তি বলবো না, অশান্তি নিকেতন ভাঙা হচ্ছে। যিনি নিজেকে যুবরাজ বলে অভিহিত করতেন, তিনি হেলিকপ্টার ছাড়া চলতেন না, রাজা বাদশাদের মতো তাঁবু খাটিয়ে তিনি ঘুরে বেড়াতেন। আসলে পয়সা তো আসতো বিদেশ থেকে, সেই পয়সা যেত জামাতের কাছে। দখল করার ইচ্ছা ছিল জামাতকে দিয়ে পশ্চিমবঙ্গ দখল করাবেন, সেভেন সিস্টার সহ। তারপর উনি একদম পূর্ব বাংলা নাম দিয়ে ওখানকার তিনি প্রধানমন্ত্রী হবেন, এটা তার খায়েশ ছিল। তারপর ভাইপোকে সেই দেশের প্রধানমন্ত্রী করে দিয়ে তিনি অক্কা পেতেন। যাই হোক, এখন এই হচ্ছে আমাদের ভারতবর্ষের অবস্থা, বিশেষ করে পশ্চিমবঙ্গের অবস্থা। এখন আগুনের মতো টকবক করে ফুটছে। ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন। বাংলাদেশ সীমান্তে অত্যন্ত সংবেদনশীল এবং সামরিক দিক থেকে ঝুঁকিপূর্ণ ড্রোন ব্যবহার করা শুরু করতে পারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, ঠিক যেমনটা তারা করে থাকে পাকিস্তান সীমান্তে। এতদিন বিএসএফ বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ এবং চোরাচালান রোধ করতে নেত্রা, সুইস কিংবা নিনজার মতো ভারতের তৈরি ছোট, হালকা এবং সহজে বহনযোগ্য মাইক্রো বা মিনি ড্রোন ব্যবহার করে আসছিল। কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর এবার সীমান্ত জুড়ে কৌশলগত ও গভীর নজরদারি চালু করতে ইসরায়েলের তৈরি রুস্তুম ও সার্টারের মতো ড্রোন ব্যবহার করা হতে পারে। এক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনীর জন্য বিশেষভাবে তৈরি করা কৃত্রিম মেধাভিত্তিক ড্রোন কালভৈরবও যুক্ত করা হতে পারে। প্রশ্ন হলো, ভারত সরকার বাংলাদেশ সীমান্তে এতটা যুদ্ধংদেহী মনোভাব নিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে কেন? অন্যদিকে পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও সংগঠিত করতে রাজ্যের প্রতিটি জেলায় হোল্ডিং সেন্টার গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বিজেপি নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার। অবৈধ বাংলাদেশিদের ধরে এসব হোল্ডিং সেন্টার বা আটক শিবিরে রাখা হবে। ভারতের অন্যান্য রাজ্যেও এ ধরনের হোল্ডিং সেন্টার গড়া হয়েছে গত 1 বছরে, তবে পশ্চিমবঙ্গে এই উদ্যোগ প্রথম নেওয়া হলো। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের এই সিদ্ধান্তের পরদিনই উত্তর 24 পরগনার বসিরহাটের হাকিমপুর সীমান্তে তৈরি হয়েছে অস্বাভাবিক পরিস্থিতি। সেখানকার সীমান্তে দেশে ফেরার আশায় সেখানে জড়ো হয়েছে শতাধিক বাংলাদেশি। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। এতদিন পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে ভারতের নিরাপত্তা ব্যবস্থা ছিল সম্পূর্ণ ভিন্ন। দুই সীমান্তের ভূপ্রকৃতি, রাজনৈতিক সম্পর্ক এবং ভারত যে ধরনের ঝুঁকির মুখোমুখি হতো তার উপর ভিত্তি করে ভারত সরকার দুই সীমান্তে ভিন্ন কৌশল, ভিন্ন সমরাস্ত্র এবং ভিন্ন মাত্রার কড়াকড়ি আরোপ করত। দুই সীমান্তে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ নির্দিষ্ট কিছু মডেলের দেশীয় ও আমদানিকৃত ড্রোন এবং অ্যান্টি ড্রোন সিস্টেম ব্যবহার করে আসছে। ভারত সরকার বর্তমানে দুই সীমান্তে স্মার্ট বর্ডার প্রকল্প বাস্তবায়ন করছে। সংবাদ সংস্থা পিটিআই লিখেছে, এই স্মার্ট বর্ডার প্রকল্পে প্রযুক্তি, ড্রোন, রাডার এবং স্মার্ট ক্যামেরা ব্যবহার করা হবে, যা একটি দুর্ভেদ্য সীমান্ত তৈরি করতে সাহায্য করবে। বিডি নিউজ 24 এর খবরে বলা হয়েছে, বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে থাকা 6000 কিলোমিটার সীমান্তকে সম্পূর্ণ দুর্ভেদ্য করতে স্মার্ট নিরাপত্তা গ্রিড বা স্মার্ট ওয়াল নির্মাণের ঘোষণা দিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ সম্প্রতি দেশটির সীমান্তরক্ষী বাহিনীর এক অনুষ্ঠানে এই ঘোষণা দিয়েছেন। স্মার্ট নিরাপত্তা গ্রিড বা স্মার্ট ওয়াল হলো অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে গড়ে তোলা এমন এক সমন্বিত সীমান্ত প্রতিরক্ষা ব্যবস্থা যা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, সেন্সর এবং আধুনিক যোগাযোগ প্রযুক্তির নেটওয়ার্ক। এটি কোনো একক প্রযুক্তি নয়, বরং অনেকগুলো আধুনিক প্রযুক্তির এমন শক্তিশালী নেটওয়ার্ক যা 24 ঘন্টা সীমান্তের উপর নজরদারি করে। এই গ্রিডের মূল উপাদানগুলোর মধ্যে থাকে থার্মাল ও ইনফ্রারেড ক্যামেরা, স্মার্ট রাডার ও মোশন সেন্সরের মতো প্রযুক্তি। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, মেক্সিকো সীমান্ত এবং ইউরোপের কয়েকটি দেশের সীমান্তে অনুপ্রবেশ রুখতে এই প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। পাকিস্তানের সঙ্গে সীমান্তের কিছু অংশে ভারত আগে স্মার্ট বর্ডার সিকিউরিটি গ্রিড ব্যবহার করেছে।
এই প্রকল্পের আওতায় ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ISR এর সহায়তায় বিশেষভাবে তৈরি ড্রোন মাউন্টেড রাডার সিস্টেম যুক্ত করা হচ্ছে, যা কুয়াশা, বৃষ্টি বা ঘুটঘুটে অন্ধকারেও দুই সীমান্তের যে কোনো অবৈধ নড়াচড়া রিয়েল টাইমে BSF কন্ট্রোল রুমে পৌঁছে দেয়। পাকিস্তান সীমান্ত তুলনামূলক বেশি ঝুঁকিপূর্ণ হয়। এখানে ভারী এবং অত্যন্ত আধুনিক যুদ্ধংদেহী ও নজরদারি ড্রোন ব্যবহার করা হয়। এর একটির নাম হলো হিরান। এটি ইসরায়েল থেকে কেনা একটি অত্যন্ত শক্তিশালী এবং দীর্ঘ সময় আকাশে উঠতে সক্ষম একটি ড্রোন। এটি পাকিস্তান সীমান্ত জুড়ে কৌশলগত ও গভীর নজরদারির জন্য ব্যবহৃত হয়। এছাড়া ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থার নিজস্ব প্রযুক্তিতেও তৈরি ড্রোন তপস বা রুস্তম 2 পাকিস্তান সীমান্তে দীর্ঘক্ষণ ধরে হাই রেজলিউশন ছবি ও গোয়েন্দা তথ্য সংগ্রহে নিয়োজিত থাকে। ইসরায়েলের তৈরি সার্টার ড্রোনটি প্রতিকূল আবহাওয়ায় এবং রাতে পাকিস্তান সীমান্তে নিখুঁত নজরদারি চালাতে ব্যবহৃত হয়। এই সীমান্তে চোরাচালান রোধে বিশেষ করে পাঞ্জাব সীমান্তে বাজ আক নামে একটি বিশেষ কাউন্টার ড্রোন সিস্টেম ব্যবহার করা হয়। এটি দিয়ে পাকিস্তান থেকে আসা চোরাচালানি ট্রেনগুলোকে মাঝ আকাশে জ্যাম বা ধ্বংস করে দেয়। অন্যদিকে বাংলাদেশ সীমান্তে এতদিন অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান রোধ করতে মূলত ভারতের তৈরি ছোট, হালকা এবং সহজে বহনযোগ্য মাইক্রো বা মিনি ড্রোন ব্যবহার করা হতো। যেমন হালকা কোয়াডকপ্টার ড্রোন, নেত্রা ও ট্যাকটিক্যাল ড্রোন সুইচ ব্যবহার করা হচ্ছে। এছাড়া ইমার্জেন্সি নজরদারির জন্য নিনজা ড্রোন ব্যবহার করা হয়। সূত্রগুলো বলছে, পাকিস্তান সীমান্তে যে ধরনের সামরিক ড্রোন ব্যবহার করা হয় সেগুলো এখন থেকে বাংলাদেশ সীমান্তে ব্যবহার করা হবে। দুই সীমান্তের জন্য ভারত সরকার নতুন একটি ড্রোন তৈরিরও উদ্যোগ নিয়েছে। ভারতীয় সেনার বহরে সামিল হতে চলা পাইলটবিহীন এই ড্রোনটির সাংকেতিক নাম হলো কালভৈরব। এর নকশা তৈরি করেছে বেঙ্গালুরুর ফ্লাইং ওয়েস্ট ডিফেন্স অ্যান্ড এরোস্পেস বা FWODA। সম্প্রতি একটি বিবৃতিতে বেসরকারি প্রতিরক্ষা সংস্থাটি জানিয়েছে, কালভৈরব এর বাণিজ্যিক উৎপাদন হবে পর্তুগালের ওই সংস্থাটির নাম স্কেচ পিক্সেল LDA। চতুর্থ প্রজন্মের মার্কিন লড়াকু জেফ F-16 যাদের তৈরি যন্ত্রাংশ ব্যবহার করা হচ্ছে। ভারতীয় সামরিক সরঞ্জাম নির্মাণের ইতিহাসে এই ঘটনা প্রথম। কালভৈরব মাঝারি উচ্চতায় 30 ঘন্টা ভেসে থেকে 3000 কিলোমিটার উঠতে পারে। সাথে 5 কেজি বিস্ফোরকও বহন করতে পারে কালভৈরব। মূলত একসঙ্গে ঝাঁক বেঁধে হামলা চালিয়ে শত্রুকে ছত্রভঙ্গ করে দেওয়ার উদ্দেশ্যে এর নকশা তৈরি করেছে বেঙ্গালুরুর সংস্থাটি। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সীমান্ত অঞ্চলগুলোর নির্বাচনে বিজেপি একচেটিয়াভাবে জেতার পর সীমান্তে শুধু কড়াকড়ি আরোপ করেছে, সাথে নিচ্ছে এমন যুদ্ধংদেহী মনোভাব। প্রশ্ন হলো কেন? দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মনে করেন, বর্তমান পরিস্থিতিতে শুধু প্রচলিত পদ্ধতির উপর নির্ভর করে সীমান্তে নিরাপত্তা বজায় রাখা সম্ভব নয়। সেই কারণে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে সীমান্ত পাহারায় নতুন কাঠামো তৈরি করছে ভারত। সে কারণে নির্বাচনের আগে দেওয়া ঘোষণা অনুযায়ী এরই মধ্যে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার BSF এর কাছে জমি হস্তান্তর প্রক্রিয়া শুরু করেছে। শিলিগুড়িতে 120 একর জমি দিয়েছে, সাথে চালু করেছে ডিটেক্ট ডিলেট রিপোর্ট নীতি। মানে ভারতে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের ধরে পুলিশ BSF এর কাছে হস্তান্তর করবে, BSF তাদের তুলে দিবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী BGBর কাছে। অভিযানে যেসব অবৈধ অনুপ্রবেশকারী বিশেষ করে বাংলাদেশি ও রোহিঙ্গারা ধরা পড়বে তাদের আটক রাখার জন্য পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় হোল্ডিং সেন্টার বা আটক শিবির তৈরির নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। জেল থেকে সাজার মেয়াদ শেষে ছাড়া পাওয়া যেসব বিদেশি নাগরিকরা নিজ দেশে প্রত্যর্পিত হওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন তাদেরও ওই সব হোল্ডিং সেন্টারে রাখা হবে। BBC বাংলার খবরে বলা হয়েছে, গত সপ্তাহের শেষে রাজ্য পুলিশের কাছে পাঠানো একটি সরকারি নোটে নির্দেশ দেওয়া হয়েছে, বেআইনিভাবে দেশে বসবাসরত বাংলাদেশি ও রোহিঙ্গাদের প্রত্যর্পণ পদ্ধতি সংক্রান্ত যে নির্দেশ গত বছর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছিল সেই পদ্ধতি মেনে প্রতিটি জেলায় আটক হওয়া বিদেশিদের জন্য হোল্ডিং সেন্টার করতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই নির্দেশ মেনে ভারতের অন্য অনেক রাজ্যে হোল্ডিং সেন্টার গড়ে তোলা হয়েছে। সেখানে বাংলাদেশি এবং রোহিঙ্গা যারা অবৈধভাবে ভারতে বসবাস করছেন বলে সন্দেহ এমন অনেক মানুষকে আটক করে রাখা হয়। কালার কণ্ঠের এক খবরে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের ঘোষণার 24 ঘন্টা না পেরোতেই অনুপ্রবেশকারী সন্দেহে 12 বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আটক রাখা হয়েছে। মুর্শিদাবাদ ও মালদা এলাকায় চালুকৃত হোল্ডিং সেন্টারগুলোতে তাদের রাখা হয়েছে।
25 মে মালদার ইংরেজবাজার হোল্ডিং সেন্টারে আপাতত রাখা হয়েছে 9 বাংলাদেশিকে। আটকদের গাজল এলাকা থেকে চিহ্নিত করা হয়েছে। সন্দেহভাজন 9 বাংলাদেশের মধ্যে 3 জন মহিলা ও 6টি শিশু রয়েছে। এর আগে সোমবার সকালে মুর্শিদাবাদের সন্দেহভাজন 3 বাংলাদেশিকে আটকের খবর পাওয়া গেছে। এদেরকে লালগোলার পদ্মা ভবনের 3 তলায় চালু হওয়া হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, পুশব্যাকের প্রথম ধাপই হলো এই হোল্ডিং সেন্টার। এদিকে এই হোল্ডিং সেন্টার চালুর খবর চাওয়া হওয়ার পর থেকে উত্তর 24 পরগনার বসিরহাটের হাকিমপুর সীমান্তে তৈরি হয়েছে অস্বাভাবিক পরিস্থিতি। গ্রেপ্তার এড়াতে বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে ওই সীমান্তে জড়ো হয়েছেন শত শত মানুষ। চ্যানেল 24 এর খবরে বলা হয়েছে, 25 মে থেকে মূলত হাকিমপুর সীমান্তে বাংলাদেশে যাওয়ার জন্য অনুপ্রবেশকারীদের ভিড় দেখা গেছে। বাংলা নিউজের খবরে বলা হয়েছে, বাংলাদেশে ফেরার অনুমতি পেতে বিএসএফ এর চেকপোস্টের সামনে ট্রলি, ব্যাগপত্র এবং নারী ও শিশু সহ অপেক্ষা করছেন তারা। সীমান্ত এলাকায় কেউ প্লাস্টিক পেতে বসে আছেন, কেউ আবার লাইনে দাঁড়িয়ে রয়েছেন। একই দৃশ্য দেখা গিয়েছিল সোমবারও। সীমান্ত সংলগ্ন একটি ছাউনিতে প্রায় 100 জন বাংলাদেশি জড়ো হয়েছিলেন। বাইরে অপেক্ষায় ছিলেন আরো 30 থেকে 40 জন। এ বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। উত্তরে তিনি বলেছেন, জলদি জলদি ভাগো। দর্শকে, জলদি জলদি ভাগো নীতির সাথে বাংলাদেশ সীমান্তে সবচেয়ে হাই প্রোফাইল ড্রোন জড়ো করতে যাচ্ছে ভারত সরকার। পরিকল্পনা হলো নিরাপত্তার জন্য পুরোপুরি অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম দিয়ে ভারতের চিকেন স্নেকের নিকটবর্তী সীমান্তকে মুড়ে ফেলা। এরই মধ্যে এসব এলাকায় পরিত্যক্ত 5টি বিমান ঘাঁটিকে সচল করা হয়েছে। এমনকি ভারতের ক্ষেপণাস্ত্র এনে মহড়াও দেওয়া হয়েছে। এখন পাকিস্তান সীমান্তের মতো হাই প্রোফাইল এআই ড্রোন যুক্ত করা হবে বহরে। সূত্রগুলো বলছে, 2টি খবর ভারত সরকারকে ভাবিয়ে তুলেছে। একটি হলো চীনের সহায়তায় তিস্তা ব্যারেজ প্রকল্পের কাজ করার কথা। অন্যটি হলো চীন ও পাকিস্তানের যৌথ প্রযুক্তিতে তৈরি J-17 থান্ডার ব্লক 3 যুদ্ধ বিমান কেনার খবর। ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের একটি অংশের বরাত দিয়ে সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সামরিক শক্তিতে চীন পাকিস্তান যৌথ প্রযুক্তির যুদ্ধ বিমান যুক্ত হলে তা ভারতের পূর্বাঞ্চলের সীমান্ত কৌশলে নতুন চাপ তৈরি করতে পারে। বাংলাদেশ J-17 ব্লক 3 যুদ্ধ বিমান সংগ্রহের দিকে যেভাবে এগোচ্ছে, তাতে আঞ্চলিক সামরিক ভারসাম্যে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে বলেও তাদের ধারণা। এরই মধ্যে এই বিমানের একটি আধুনিক কম্ব্যাট সিমুলেটর বা প্রশিক্ষণ সরঞ্জাম গ্রহণ করেছে বাংলাদেশ বিমান বাহিনী। চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনটিতে বলা হয়েছে, ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তান বিমান বাহিনীর মধ্যে অনুষ্ঠিত প্রথম আনুষ্ঠানিক এয়ার স্টাফ আলোচনার পর এই সিমুলেটর হস্তান্তরের বিষয়টি সামনে আসে। পাকিস্তান বিমান বাহিনীর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল এই আলোচনায় অংশ নেয়, যেখানে চীন পাকিস্তান যৌথভাবে উন্নত যুদ্ধ বিমান প্রযুক্তি ও প্রশিক্ষণ ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরে। দর্শক, J-17 থান্ডার ব্লক 3 মূলত চীনের চেংদু এরোস্পেস কর্পোরেশন এবং পাকিস্তানের যৌথ উন্নয়ন করা একটি 4.5 প্রজন্মের যুদ্ধ বিমান। এই যুদ্ধ বিমানের ককপিটের আদলে তৈরি কম্ব্যাট সিমুলেটরটি পাইলটদের বাস্তব যুদ্ধ পরিস্থিতির মতো পরিবেশে প্রশিক্ষণ দেওয়ার সক্ষমতা রাখে। এতে রাডার পরিচালনা, অস্ত্র নিয়ন্ত্রণ এবং আধুনিক যুদ্ধ কৌশল অনুশীলন করা সম্ভব হয়। এতদিন বাংলাদেশ সীমান্তে ভারতীয় বাহিনী যে ধরনের সরঞ্জাম ব্যবহার করত, তাতে সামরিক বাহিনীর সরঞ্জামের উপস্থিতি ছিল না, যেটি আছে পাকিস্তান সীমান্তে। বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা নিয়ে ভারত যে নীতিগত সিদ্ধান্তে ব্যাপক পরিবর্তন আনার প্রক্রিয়া শুরু করেছে, তাতে সীমান্তে যে কোনো সময় উত্তেজনা ছড়ার আশঙ্কা বাড়ছে, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। এখন এ পর্যন্ত।